এক বন্ধু কমেন্ট করেছে, ভিডিও বানাতে পারিস না, কেন ভিডিও বানাস? যদিও ভেবে নিয়েছিলাম বারে বারে এইসব প্রশ্নের উত্তর দেব না, তবুও তোমরা প্রশ্ন করতেই থাকো। আর এক বন্ধু প্রশ্ন করেছে, ভিডিও করতে পারিস না, কেন এরকম ধরনের ভিডিও বানাস? তো কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এটা তো আমি জানি না, আমি আমার মতন করে ভিডিও বানাই। সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানায় শুনেছি তাদেরকে বলা হয় ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর। তো আমি ভিডিও ক্রিয়েটর হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে ভিডিও তো দূরের কথা, কখনো একটা ফটো তুলতে ভয় পেতাম যে এই ফটোটা আমি তুলে কি করবো, এটা তো কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো না বা কাউকে দেখাতে পারবো না। আয়নাটাও কখনো কখনো ভালোভাবে দেখতাম না। ভাবতাম জীবনে আয়না দেখে কি হবে যদি নিজেই নিজেকে ডিমোটিভেট ভেবে ফেলি। আমার মধ্যে কখনোই কোনো কনফিডেন্স ছিল না, সেই জন্য আমি আয়না দেখতেও ভালো লাগতো না আমার। ভাবতাম উপরওয়ালা হয়তো আমাকে সুন্দর করেনি, তবে আমি ভালো মানুষ তো হতে পারবো, আমি ভালো ব্যবহার তো মানুষের সাথে করতে পারবো। তো যদি কিছু হয় এই ভালো ব্যবহার এবং ভালো মানুষ হওয়াতে, কারণ আমি অলরেডি অনেকের কাছে শুনেছিলাম যে মানুষের সৌন্দর্যটা বড় কথা নয়, সে যদি ভালো মানুষ হয় এবং ভালো কাজ করতে থাকে, ভালো কর্ম করে পৃথিবী থেকে যায়, তাহলে তার পিছনে কেউ থুতু ফেলবে না বা মরে যাওয়ার দিন তাকে বলবে না এই রে ভালো হয়েছে মরে গেছে, বেঁচে থেকে কি লাভ ছিল। তবে হ্যাঁ, আমি সবসময় এইটুকুনি ভাবি যে আমি ভালো মানুষ হতে চাই। এটা আমি তোমাদেরকে সমস্ত ভিডিওতেও শেয়ার করি। যাই হোক, আসি এই কথাটাই যে আমাকে যারা বলেছে যে তুমি এই ভিডিও বানাতে পারো না বা ভিডিও কেন বানাও এরকম, তাদেরকে বলছি আমি একটা রিলস তো দূরের কথা, একটা ভিডিও বানাতে পারতাম না। এখনো পর্যন্ত আমি কিন্তু সিম্পলি ভিডিও বানাই। তোমরা অনেকে হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে আমার ভিডিওর মধ্যে কোনো রকম এডিটিং বা কোনো রকম কিছু থাকে না, একদম সাদামাটা ভিডিও, যেটা আমি নিজে থেকে পোস্ট করি এবং নিজে থেকেই ভালো করে এডিট করে বানাই। কিন্তু আমি কখনো ওই যে অতিরিক্ত ভালো এডিটিংটা এটা আমি পারি না। তো এটা করতে অনেকটা সময় লেগেছে, এটা শিখতে অনেকটা সময় লেগেছে। আমি কখনো ভাবিনি যে আমি পারবো না। তো সেই জন্য আমি যেমন ভিডিও পারি তেমন ভিডিও কিন্তু বানাই। এবার রইলো কথা, তুমি যদি আমার ভিডিও দেখতে না ভালোবাসো বা আমার ভিডিও যদি তোমার ভালো না লাগে, ফেসবুক বা ইউটিউব তো জানে না তোমার কার ভিডিও ভালো লাগবে লাগবে না, তো আমাকে প্লিজ অ্যাভয়েড করে চলো। আমি একটা জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু কখনো কিছু করতে পারিনি বন্ধুরা, সেই জন্য আমি ভিডিও বানিয়েই ভালো থাকতে চাই। এই যে আমি ডেলি কাজকর্ম করি, অনেকে বলে কাজ দেখাতে ভিডিও বানাও, অনেকে বলে এই যে ভিডিও বানাচ্ছি এটা নাকি খুব বাজে কাজ, অনেকে বলে বাড়ির বউয়ের মতন থাকবে, কেন ভিডিও বানাও, অনেক কথা শুনি গো, আর ভালো লাগে না। সেই জন্য বলছি বন্ধুরা, আমি টুকিটাকি রান্না বান্না নিয়েই ভিডিও বানাই, যেখানে যাই সেটাই শেয়ার করি। তো আমার ডেলি ব্লগগুলোতে এগুলোই থাকে। তবে আমি অনেকের কাছে অনেক অনেক ভালো কথা শুনেছি, যারা আমাকে অনেক ভালোবাসে, তাদের জন্যই ভিডিও বানাই। তো তোমার বোন যদি আমার ভালো না লেগে থাকে তাহলে প্লিজ আমাকে অ্যাভয়েড করে যাও। তো আজকে আমি রান্না বান্না করছিলাম খিচুড়ি। তো আজকে বৃষ্টি হচ্ছিল সকালে এত পরিমাণে যে আমাদের বাড়িতে ডিসিশন নেওয়া হলো খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা হবে। তো এর মধ্যে আলুর দম করার কথা ছিল, কিন্তু আলুর দম আর হবে না, এখানে খিচুড়ি, ডিম ভাজা আর লাস্টে ঠিক হলো আলু ভাজা হবে। তো যাই হোক, যেই না খিচুড়ির কথা শোনা হয়েছে এবং বাজার থেকে খিচুড়ির চাল ডাল এসছে, তখনই মানে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। তো বৃষ্টিটা এরকমই করে, যখনই খিচুড়ির নাম হয় তখনই বৃষ্টি বন্ধ হয়ে যায়। কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি যে আজকে খিচুড়ির মেজাজ ছিল বাড়িতে। তো আমার বরমশাই বাকিরা সবাই বলেছিল খিচুড়ি খাবে, যেই আমি খিচুড়ি হাঁড়ি বসালাম সেই কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেল। আর দেখো বন্ধুরা, ভিডিও যে করি এটা কোনো সহজ ব্যাপার নয়, প্রচন্ড কষ্ট হয়। কিন্তু মাঝে মাঝে তোমাদের কয়েকটা ডিমোটিভেশনের কথাবার্তা শুনলে আমার বেশ খারাপ লাগে, খুব কষ্ট লাগে এবং নিজেও ডিমোটিভেট হয়ে পড়ি। তো এতে আমি কিছু মনে করি না, কারণ এখানে আমার অনেক পজিটিভ বন্ধু আছে, তারা আমাকে বলে যে যা বলে বলুক, তুমি কিন্তু ভিডিও বানিয়ে যাবে। একটা কথা বলি বন্ধুরা, যখন কিছুই করতাম না তখন সবাই বেকার বলতো। আমি তো একটা খন্তি নাড়া ঘরের একটা সাধারণ গৃহবধূ, যে কিনা কিছুই জানি না, আর জীবনের ঘোর প্যাঁচ তো আমি একদমই জানি না। সেই জন্য আমি সবসময় সাদামাটা থাকার চেষ্টা করি এবং সাদামাটা ভাবেই ভিডিও বানাই। যাই হোক, এই ভিডিওতে অনেকগুলো কথা বলে ফেললাম বন্ধুরা, প্লিজ নেভার মাইন্ড। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে খিচুড়ির মশলাটাও কষানো হয়ে গেছে। আমি চাল ডাল ভালো করে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে খিচুড়ির মশলাটা দিয়ে দিচ্ছি। খিচুড়ির মশলা বলতে ফুলকপি ছিল এর মধ্যে, আর ছিল মসুর ডাল, আলু দিইনি খিচুড়িটাতে। তো চলো, এই যে খিচুড়ি একেবারে রেডি। তাহলে অধিকার পা ভাগ বলতে মায়ের তো ভাগ হয় না, সেবা করার অধিকার। তারা যখন সেবা করে তার সেই ছেলেটাই বলছে আমাদের মধ্যেও সবাই মাকে ছুঁতে পারে না, আমাদের যেখানে ওই মন্ত্র তাদের ওদের একটা গুরু দীক্ষা আছে, সেই গুরু দীক্ষা থেকেও অধিক যে দীক্ষা আছে তারাই মাকে ছুঁতে পারে। ওই যে দেখি আমি দেখেছি, সামনে থেকে দেখছি অনেকে যাচ্ছে মাকে
ছুঁচ্ছে, অনেক সেলিব্রিটি উচিত না, কারণ মাকে ছোঁয়ার আগে আচ্ছা, লকডাউনে ওই যে বড় মার মন্দির তৈরি, মানে যেটা ভাইরাল হলো, বড় মায়ের মন্দিরে আমরা সবাই যাই নৈহাটিতে। তো নৈহাটিতে এখন বড় মায়ের মন্দিরের ছাদে সেলিব্রিটিরা উঠছে। তো মায়ের মন্দিরের ছাদে ওটা কি রকম বুঝলাম না, এটা অনেকটা ভাইরাল হয়েছে ব্যাপারটা। বিতর্ক বিষয়, এটা আমি বলতে পারবো না না জেনে কি কারণে উঠেছে, কর্তৃপক্ষ কি কারণে উঠতে, কিন্তু ওর ওপরে ওঠে সেলিব্রিটি, কারণ ওই ওপর তলাটায় মায়ের মন্দিরটা দুতলা, তো ওপরে মায়ের ওই, তো সেগুলো রাখে ওপর তলায়, ওই জন্য উঠেছে ওখানে, সেটা বলতে পারবো না। প্রত্যেকে হাত বাড়িয়ে হতে পারে, আমি সেটা বলতে পারবো না, বিতর্ক বিষয়। হ্যাঁ, এটা কোনো আমি জানি না বিষয়টা, সবাই কিন্তু এটা তারাপীঠ কালীঘাটে হলে এটা করতে দেয়, কারণ মায়ের চূড়া তো উঠে, কিন্তু ওই জায়গাটা ওই সিস্টেমটা ওই মতো দুতলা বলে উঠতে দিয়েছে একটা। মায়ের পুরো আমার মনে হচ্ছে হয়তো পুরো মন্দিরের উপরে নয়, মানে হয়তো পাশে উপরে অনেকটা বড় মন্দিরটা করেছে মনে হচ্ছে পাশে। তো এটা নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক, এটা আমার মনে হয় করা উচিত না। এটা না জেনে বিতর্ক করা উচিত না, আগে জানতে হবে তাদের কাছ থেকে কি কারণে। আর বলো তারাপীঠের ব্যাপারটা যেটা বলছিলে, এবং কালীঘাটে, এটা কালীঘাটে অনেকে দেখে মায়ের গা থেকে সাপ বাড়ায়, পিছে বাড়ায়, মাছতলা বাড়ায়। অনেকে তাদেরকে বলেছিল মাকে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, নোংরা হতে রাখে না, ওটা ওরা মায়ের বাহন, ওটা মায়ের বাহন ওরা বলছে। তারাপীঠের যে ব্যাপারটা, তারাপীঠের ব্যাপার হচ্ছে, তারাপীঠ হচ্ছে সত্যি বাবা খেপা যখন মাকে ওখানে পেয়েছিল, সাধন করেছিল, এটা সত্যি। ওখানে অনেক সাধক এসেছে তারাপীঠে, রামকৃষ্ণ সেই বাবা খেপা পঞ্চমতী আশ্রমে বসে যখন সাধনা করেছে, ওই পঞ্চমতী আশ্রমে আবার ওই মাথায় চুল, আমি যেটা শুনেছি যে মরা মানুষের যে মেয়েদের এই মাথার চুল কেটে মায়ের মাথার চুল। তুমি ছোটবেলা থেকে মায়ের ভক্ত? মায়ের ভক্ত কিনা বলতে পারবো না, ভালো লাগে মাকে ভালো লাগে। তোমাকে দেখে আমিও অনেকটা মানে মায়ের প্রতি ভালোবাসা জন্মেছে, যেটা হয়তো আগে ছিল না। ওই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। হয়তো ভুল বলতে পারি, কথাটা ঠিকও বলতে পারি, তবে তো মায়ের আমার থেকে বড় বড় ভক্ত আছে, আমি মাকে তো আমি তখন এসেছি বিয়ের পরে, তখন থেকেই দেখি তারা মায়ের গান চালিয়ে ও সব সময় বসে থাকতো, নিজের মনে মনে মা তারার গান চালিয়ে বসতো, কষ্ট মাকে বলতো। আমি সত্যি খুবই ভক্তি করি, ভালোবাসি আজকে মহাদেব আর মা তারা। আচ্ছা, দেবাদিদেব মহাদেব আজ আর মা তারা। সত্য যুগ আছে, এর সেই রামায়ণ। রান্না বান্না সেরে যখন ঘরে এলাম তখন দেখলাম তোমাদের দাদাভাই অর্থাৎ আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছে। তো ওর মুখ থেকে মায়ের কথা, তারা মায়ের কথা, কালী ঠাকুরের কথা এবং সত্যযুগ ত্রেতা যুগ, এই যে গল্পগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি খুবই তৃপ্তি ভরে মন ভরে এই যে কথাগুলো শুনতে থাকি এবং অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, যদিও শেখার কোনো শেষ নেই। তো আমাকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো। তো এটা ভিডিও করার জন্য নয়, জাস্ট দুজন মিলে সময় কাটানো, যে সময়টা আমরা পরচর্চা পরনিন্দা না করে, বাজে কথা না বলে সবসময় আধ্যাত্মিক চেতনায় মগ্ন থাকি। আজকের ভিডিওটা কারা কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।